আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্ন এই প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক ক্লাসের আজকে আমরা আইসিটির প্রথম পত্রের সুপার স্পেশাল ৮ নাম্বার ক্লাসে উপস্থিত। আমাদের আজকে স্পেশাল ৮ নাম্বার ক্লাসে আমরা আরও বেশ কয়েকটা স্পেশাল বোর্ড প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন যশোর বোর্ড ২০১৭ সালে আসার প্রশ্ন, বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রামের আমরা একটা অনুধাবনমূলক প্রশ্ন এর আগে পড়েছিলাম, কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন পড়া হয় নাই। তো আজকের ক্লাসে বিশ্বগ্রামের জ্ঞানমূলকটা আজকে আমরা পড়ার চেষ্টা করি। বিশ্বগ্রাম কি বা বিশ্বগ্রাম কাকে বলে? তো দেখো, আমাদের সংজ্ঞার উত্তর হচ্ছে বিশ্বগ্রামের ইংরেজি নাম হচ্ছে গ্লোবাল ভিলেজ। গ্লোবাল মানে বৈশ্বিক, ভিলেজ মানে গ্রাম, বৈশ্বিক গ্রাম বা বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম হলো এমন একটি পরিবেশ ও সমাজ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করা সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। ক্লাসে জয়েন করছো আদিবার আরেকজন ফ্রেন্ড, তার নাম হচ্ছে, তার নামটা কি তাহলে দেখে নিই, ফারজানা আক্তার ফারিহা। থ্যাংক ইউ ফারজানা আক্তার ফারিহা জয়েন করছো। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি ফারজানা আক্তার ফারিহা আর সৃষ্টি, তোমরা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? তোমাদের রেসপন্স আমি পাইনি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। খুশি হলাম। এবার সৃষ্টি রেসপন্স করো। সৃষ্টির কথা আমি এখনো শুনতে পাইনি। সৃষ্টি আমাকে জানায়ও, দেখতেছো কেমন, শুনতেছো কেমন? সৃষ্টি, যদি ভয়েসে কথা বলতে সমস্যা হয় চ্যাট বক্সে তোমার রিপ্লাই জানাতে পারো আমাকে। আচ্ছা চলো বাচ্চারা, আমরা ক্লাস শুরু করি। এটা আমরা সবাই বুঝতে পারতেছি, সংজ্ঞাটা হচ্ছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এমন একটা সিস্টেম বা পরিবেশ, ওয়ালাইকুম সালাম তানজিন, যেখানে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের একে অপরে মানুষের সাথে কি করতে পারি, যোগাযোগ করতে পারি। আচ্ছা হ্যাঁ সৃষ্টি, তোমার ভয়েস ওপেন হয়েছে, একটু কথা বললে আমি শুনতে পাবো। এখন বলো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর যদি সমস্যা বুঝতে অবশ্যই জানাও। আজকে তোমরা নতুন তো, আদিবা তোমাদেরকে ইনভাইট করছে, আমি খুশি হয়েছি তোমরা জয়েন করছো, থ্যাংক ইউ। আজকে প্রথম ক্লাস, দেখো কীরকম ক্লাস হচ্ছে, কীরকমভাবে পড়াচ্ছি, সবাই কীরকমভাবে শিখতেছে। আস্তে আস্তে সিস্টেম বুঝতে পারবা। আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে ইনফর্ম করবা। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। তো বলতেছিলাম বাচ্চারা, আমাদের বিশ্বগ্রাম হচ্ছে এমন একটা সিস্টেম বা ব্যবস্থা যার মাধ্যমে আমরা কি করতে পারি, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের সাথে যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি এবং একে অপরকে সহযোগিতা করতে পারি। এটা হচ্ছে বিশ্বগ্রাম। আর আমরা সবাই জানি বিশ্বগ্রামের যে জ্বলন্ত উদাহরণ সেটা কি হইতে পারে, একটু গেস করো তো। বিশ্বগ্রামের উদাহরণ দাও একটা। বিশ্বগ্রাম, আচ্ছা ফেসবুক। আচ্ছা এক্সেলেন্ট। এটা আমাদের অনেক উদাহরণ আছে, যেমন আমরা এখন যেভাবে ক্লাস করতেছি জুম, এটাও একটা বিশ্বগ্রামের একটা উদাহরণ। এবং হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে ইউটিউব, এবং সবচেয়ে জনপ্রিয় যে সিস্টেম, যে মাধ্যম যেটা ছাড়া আমাদের চলতেই না, সেটা হচ্ছে ইন্টারনেট। সেটা হচ্ছে কি ইন্টারনেট। তো ইন্টারনেটের মধ্যে যারা যারা আছে, ফেসবুক, ইউটিউব, জুম, সবই ইন্টারনেটের আওতায় আছে। তো এই যে ফেসবুক, জুম, ইউটিউব, এগুলো হচ্ছে আমাদের একটা মাধ্যম, যেই মাধ্যমের সংস্পর্শে আমরা একে অপরকে যোগাযোগ করতে পারি। কিন্তু আমার মেইন যে ভিত্তি, মেইন যে থিম, অর্থাৎ এই আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, এগুলোর মেইন গোড়া হচ্ছে ইন্টারনেট। আসলে বিশ্বগ্রাম বলতে মূলত ইন্টারনেটকে বোঝানো হয়। তবে ইন্টারনেটের মাধ্যমে যেভাবে আমরা একে অপরের সাথে সংযুক্ত হই, ফেসবুকে, ইমো, হোয়াটসঅ্যাপে, জুমে, ইউটিউবে, এগুলো হচ্ছে মাধ্যম। এই মাধ্যমগুলো মূলত আমাদের এই বিশ্বগ্রামের আওতাভুক্ত আনা যায়। তবে মেইন হচ্ছে আমাদের ইন্টারনেট। কথা কি বুঝতে পারছো যা বলছি? তবে ইন্টারনেট ছাড়া কিন্তু আমাদের কোনো কিছু চলতো না। তুমি যাই বলো, আমাদের ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে জুম, যত রকম কানেক্টিভিটি আছে, এই ইন্টারনেট কানেকশন ছাড়া চলতোই না। আচ্ছা, আমি সৃষ্টিকে একটু রিকোয়েস্ট করবো, সৃষ্টি তোমার স্পিকারটা একটু অন হয়ে আছে, একটু কষ্ট করে অফ রাখতে হবে। তুমি একটু চাপ দিয়ে রাখবা স্পিকার অপশন যেটা আছে। হ্যাঁ ঠিক আছে, এবার ওকে। এবার যেখানে ছিলাম খেয়াল রাখো, এটা আমাদের শেষ। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা যে আইসিটি ব্যবহার করব, আইসিটি সমাজ জীবনে, মানবিক জীবনে, ব্যক্তি জীবনে প্রয়োগ করব,
এটার একটা নীতি নৈতিকতা আছে, সেটা আমরা এখন আলোচনা করব। তো দেখো এখানে আমাদের ব্যাখ্যামূলকে বলতেছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যেমন উপকারী দিক রয়েছে, ঠিক তেমনি সমাজ ও জনগণের ওপর এর কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে। আমাদের যা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এখানে আসলে অনুধাবনের জন্য কোনো জ্ঞানমূলক লিখতে হবে না। সোহান, তুমি কি ক্লাসে উপস্থিত আছো? রেসপন্স করো। ওকে, তো যেটা বলতেছিলাম বাচ্চারা, আমাদের এই যে জ্ঞানমূলক অনুধাবনটা আছে, এই অনুধাবনের জন্য কোনো জ্ঞানমূলক লিখতে হবে না এক কথায়, কারণ এটা কোনো প্রযুক্তির মধ্যে পড়তেছে না। আমার আসলে প্রশ্ন এরকম না যে কোন প্রযুক্তির মধ্যে পড়তেছে, এই বিষয়টা এরকম না। আমাদের জাস্ট বলতেছে তথ্য প্রযুক্তির নৈতিকতা ব্যাখ্যা করতে। তো এই সংক্রান্ত যে অনুধাবনমূলক প্রশ্ন আছে তার জ্ঞানমূলক লিখতে হয় না। আমরা কিন্তু এর আগে যখন প্রথম দিকে আইসিটি ক্লাস করতেছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 19 জন উপস্থিত, খুশি হলাম তোমরা অনেকে জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। এভাবে সবাই জয়েন করবা নিয়মিত। তো যেটা বলতেছিলাম, আমরা যখন এই জ্ঞানমূলক অনুধাবনের প্রথম দিকে ক্লাস শুরু করেছিলাম, তখন আমরা কিন্তু এই অনুধাবনের প্রশ্নগুলোর 1 নাম্বারের জন্য 1 নাম্বার পাওয়ার জন্য একটা জ্ঞানমূলক উত্তর লিখতাম। যেমন উদ্দীপকের অনুধাবনটা হচ্ছে আমাদের ক্রায়োসার্জারি টপিক থেকে আসছে, অথবা বায়োমেট্রিক্স থেকে আসছে, অথবা ন্যানো টেকনোলজি থেকে আসছে, এরকম এক কথায় লিখে আমরা 1 নাম্বার পেয়ে যেতাম। কিন্তু কিছু কিছু অনুধাবন থাকবে যেখানে জ্ঞানমূলক লেখার প্রয়োজন হয় না। যেমন এই প্রশ্নটায় আমাদের এখানে বলতেছে তথ্য প্রযুক্তির ব্যবহারের নৈতিকতা ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা যে তথ্য প্রযুক্তি ব্যবহার করব, এটার ক্ষতিকর দিক আছে কিনা, এটা ইতিবাচক দিক আছে কিনা, এগুলো আমাদের কী করতে হবে? ব্যাখ্যা করতে হবে। তো এর জন্য কোনো জ্ঞানমূলক লেখার প্রয়োজন নাই, কিন্তু আমার ম্যাক্সিমাম অনুধাবনে জ্ঞানমূলক লিখতেই হয় 1 নাম্বার পাওয়ার জন্য। তো বুঝতে পারছো কোন অনুধাবনে জ্ঞানমূলক লিখতে হয় আর কোন অনুধাবনে জ্ঞানমূলক লিখতে হয় না? এই কথাগুলো কি মনে থাকবে? আচ্ছা, তো এই কথাগুলো মাথায় রাখবা যে কোন কোন অনুধাবনে জ্ঞানমূলক লিখতে হয়, কোন কোন অনুধাবনে জ্ঞানমূলক না লিখলেও নাম্বার পাওয়া যায়। এরপর দেখো, আমরা জানি আইসিটির যেমন ভালো দিক আছে, খারাপ দিকও আছে। অনেকেই তথ্য যোগাযোগ প্রযুক্তিকে অসৎ উপায়ে বা অবৈধভাবে ব্যবহার করে তথ্য চুরি করে, তথ্য বিকৃতি করে, অথবা সেগুলো পাচার করে। যার ফলে কি হয়? এর ফলে এগুলো সবই নীতিবিরুদ্ধ কাজ এবং তথ্য ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই যে এক একজন তথ্য চুরি করে, তথ্য বিকৃতি করে, প্রচার করে, এগুলো কিন্তু আসলে অযৌক্তিক, সঙ্গতিপূর্ণ কোনো কাজ নয়। আর এসব নীতিবিরুদ্ধ কাজ পরিহার করে সঠিক নীতি ও আদর্শ অনুসরণ করে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট এর 10টি নির্দেশনার সঠিক অনুসরণই হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। এখানে একটু সাজায় লিখছে কথাটা, যে আমরা জানি আমাদের ভার্চুয়াল জগতে অনেক ক্রাইম হয়, অনেক চুরি হয়। তো এই সকল ক্রাইমগুলো হচ্ছে আমাদের নীতিহীন বিষয় বা অনৈতিকতার বিষয়। তো এই সকল বিষয়গুলো আমরা পরিহার করে আমাদের আইসিটি সঠিকভাবে ব্যবহার করার জন্য আমাদের আইসিটির একটা ইনস্টিটিউট আছে, সেটা হচ্ছে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট থেকে আমাদের সকলের জন্যই কিছু দিক নির্দেশনা দিয়েছে। অর্থাৎ আমরা যখন আইসিটি ব্যবহার করব বা ইন্টারনেটের মাধ্যমে কোনো কাজ করব, আমাদের এই 10টি নির্দেশনা মেনে কাজ করতে হবে। তাহলে আমরা কিন্তু সবাই আইসিটির নৈতিকতার ব্যবহার শিখব বা আইসিটিতে নৈতিকতা বজায় রাখতে পারবো। আর যদি আমরা এই 10টি নির্দেশনা না মানি, তাহলে আমাদের আইসিটির ব্যবহার নৈতিকতা লঙ্ঘন হবে বা নৈতিকতা বিরুদ্ধে কাজ হবে। সিস্টেমটা বুঝতে পারছো যা বলছি? আচ্ছা, তো হ্যাঁ, তো একটু খেয়াল রাখবা কথাটা। এবার বলতেছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির নৈতিকতা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহারের সম্ভাব্য ক্ষতি ও ঝুঁকি মূল্যায়নের সহায়ক হিসেবে কাজ করে। যদি আমরা তথ্য প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাটা মেনে চলতে পারি, তাহলে আমাদের যে কোনো ব্যক্তিগত ঝুঁকি, যেগুলো প্রাতিষ্ঠানিক ঝুঁকি বা সমাজ ঝুঁকি, সকল ঝুঁকি আমরা পরিত্রাণ করতে পারবো এবং খুব সহজেই আমরা আমাদের এই মানবিক জীবনে বা বাস্তব জীবনে আমরা সুন্দরভাবে আমরা চলতে পারবো, আমাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হবে না। অর্থাৎ আমাদের আইসিটি ব্যবহারে অবশ্যই নৈতিকতার অবলম্বন প্রয়োজন। তো এটা আমাকে জানাও ব্যাখ্যামূলকটা বুঝতে পারলা কিনা। একটু কিছু কিছু অংশ তোমাদের গেস করে কিছু কিছু অংশ তোমাদের নিজ থেকে বানায় বলতে হবে। ওকে, আমরা এই প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে অনেকটা সময় অতিক্রম করলাম, এবার আমরা পরবর্তী অংশে যাই। আচ্ছা, পরবর্তী অংশের উত্তরটা স্যার আরেকবার বুঝাই দিবেন।
আসলে দুঃখিত তানজিন, কিছু মনে করিও না, হয়তো বা নেট সমস্যার কারণে দেখতে সমস্যা হচ্ছিল। ক্লাস রেকর্ড চলতেছে, দেখে নিও কষ্ট করে, আমার সময় কম, আমাকে আরও পড়াইতে হবে, এই জন্য আমি একটু পড়িয়ে যাই, একটু কষ্ট করে রেকর্ড দেখে নিয়ে পরে। হ্যাঁ, কিছু মনে করো না, আমার সময় স্বল্পতার কারণে আজকে আমি রিপিট করতে পারতেছি না। দেখো একটু, তো যেটা বলতেছিলাম ই কমার্স কি, এটা আমরা কিন্তু আগেও পড়ছিলাম, এটা লাগবে না। খ নাম্বার, এটা কুমিল্লা বোর্ড 17 সালে আসা প্রশ্ন। শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া সম্ভব, ব্যাখ্যা করো। এখন তোমাকে গেস করতে হবে এটার জ্ঞানমূলক কি হবে, এই অনুধাবনে জ্ঞানমূলক লিখতে হবে তোমাকে। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। ক্রায়ো সার্জারি আমরা বিগত অনেক আগে এগুলো পড়ছি, যে শীতল তাপমাত্রা চিকিৎসা দেওয়াই হচ্ছে কি ক্রায়ো সার্জারি। তো তোমাকে এক কথা কি করতে হবে, লিখতে হবে। তো আমরা যেহেতু ক্রায়ো সার্জারি আগেও পড়েছিলাম, এখানেও দেখতে পাচ্ছি, তারপর একটু সংক্ষেপে এটা আলোচনা করে দিই। আসলে আমাদের এখানে ব্যাখ্যামূলকটা খুবই সহজ, জাস্ট প্রথমে জ্ঞানমূলক লিখতে হবে যে শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়ার পদ্ধতিকে বলা হয় ক্রায়ো সার্জারি। যদি তুমি এই কথা না লিখো, তুমি 1 নাম্বার পাইবা না। কেন পাবো না? আসলে এই অনুধাবনমূলক প্রশ্নে জ্ঞানমূলক লিখতেই হবে। এটা যদিও বলে নাই তোমাকে লিখতে হবে, এটা হচ্ছে তোমার একটা টেকনিক্যালি বিষয়। কিছু কিছু অনুধাবনে জ্ঞানমূলক না লিখলে নাম্বার কাটা দেয়, কিছু কিছু অনুধাবনে জ্ঞানমূলক না লিখলেও সমস্যা হয় না, কিন্তু এটাতে লিখতে হবে। কথা কি বুঝছো? যা বলছি সবাই রেসপন্স করো। আচ্ছা, এরপরে বলতেছে এটা এমন এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়, এটা আমরা জানি। ক্রায়োসার্জারি অতিরিক্ত শৈত্য তাপমাত্রা, বিশেষ করে -180°C তাপমাত্রায় রোগাক্রান্ত সেলগুলোকে ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। অতিরিক্ত শৈত্য যখন ভেতরের সেলগুলো ছিঁড়ে ফেলে, তখন রক্তনালী থেকে রোগাক্রান্ত টিস্যুগুলো রক্ত প্রবাহ বন্ধ করে আরও নষ্ট করে ফেলে। মানে আমাদের যখন শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়, সেই জায়গার মধ্যে রক্তনালীর মধ্যে দিয়ে কোষগুলো বের হয়ে যায়, এবং একসময় কোষগুলো কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যার ফলে আমাদের সেই অংশটা আস্তে আস্তে নিরাময় হয়। তো এইগুলো আমি আগে পড়াইছিলাম দেখে ব্যাখ্যা দিলাম না। ওকে, এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 17 সালে আসা প্রশ্ন। আজকে নতুন যারা আছো, এর মধ্যে সৃষ্টি আছো, ফারিহা আছো, তোমরা আজকে দেখো আমরা আগে পড়াইছিলাম, এটা তো হচ্ছে আমার 8 নাম্বার ক্লাস, আরও 7টা ক্লাস হয়েছে এই অধ্যায়ের। তো সেই ক্লাসগুলো রেকর্ড ইউটিউবে দেওয়া আছে, আমি দিয়ে দিব, সেগুলো দেখলে মোটামুটি ভালো বুঝতে পারবা। আপাতত দেখো, এবার আমাদের পরবর্তী প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 17 সালে আসা প্রশ্ন। ভিডিও কনফারেন্সিং কি? আমরা কিন্তু ভিডিও কনফারেন্সিং এর জ্ঞানমূলক সংজ্ঞা পড়ছিলাম অনুধাবন। তো চলো আমরা জ্ঞানমূলক আজকে পড়ে নিই। ভিডিও কনফারেন্সিং কি? এই যে জুম অ্যাপের মাধ্যমে তোমাদের পড়াচ্ছি, এটা কিন্তু ভিডিও কনফারেন্সিং। ওকে, চলো আমরা শুরু করি। অডিও ভিজুয়াল পদ্ধতিতে বিশ্বের যে কোনো শহর ও স্থানে অবস্থান করে টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি যেমন কম্পিউটার, স্মার্টফোন, টেলিভিশন ব্যবহার করে সভা কার্যক্রম বা সেমিনার কার্যক্রম পরিচালনা করার কৌশলই হলো ভিডিও কনফারেন্সিং। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি অবস্থান করতেছো, তোমার হাতে একটা মোবাইল আছে, একটা কম্পিউটার আছে, অথবা একটা ইলেকট্রিক্যাল যন্ত্র আছে, সেই যন্ত্রের মাধ্যমে তুমি ইন্টারনেটের সাহায্যে যদি এইরকমভাবে ভিডিও কল বলো বা ভার্চুয়াল যে সিস্টেম, দেখা সিস্টেম সেটা বলো, এই ভিডিও কলের মাধ্যমে, ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে যদি তুমি সেমিনার করতে পারো, একটা মিটিং করতে পারো, এটাকেই বলা হয় ভিডিও কনফারেন্সিং। কথা কি বুঝতে পারছো সবাই? যেমন আমরা এই মুহূর্তে জুম অ্যাপের মাধ্যমে কি করতেছি, লেখাপড়া করতেছি। আমি ঢাকা থেকে তোমাদের পড়াচ্ছি, তোমরা বাংলাদেশের এক একটা জায়গা থেকে জয়েন করছো। তো এইটা হচ্ছে একটা ভিডিও কনফারেন্সিং সিস্টেম। এই সিস্টেমে তোমার একটা মোবাইল ফোন আছে, আমার একটা মোবাইল ফোন আছে, আমাদের সবার ইন্টারনেট কানেকশন আছে। সো সবাই একে অপরের সাথে ভিডিও কলের মাধ্যমে এই ক্লাসটা উপভোগ করতেছি বা শিখতেছি। এটা একটা ভিডিও কনফারেন্সিংয়ের জ্বলন্ত উদাহরণ। ক্লাসে নতুন যারা আছে অনেকেই রেসপন্স করে নাই, বা যদি কারো কোনো বুঝতে সমস্যা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারো। যেমন আদিবা আসো, আদিবার ফ্রেন্ড তোমরাও আসো। কারো কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, মোটামুটি এটা আমাদের কমপ্লিট, এটা আমরা বুঝতে পারলাম। এরপর হচ্ছে খ নাম্বার, বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব। এটা আমি বলবো না, উত্তরটা তোমরা বলবে, এটা কি হইতে পারে? বিশেষ প্রযুক্তি। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ।
ভার্চুয়াল রিয়েলিটি, ভেরি গুড। আমরা কিন্তু এর আগেও পড়ছিলাম যে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এটা দেওয়া যায়। ওকে, এটা বাদ, এটা আমাদের লাগবে না, কারণ এটা পড়ছি। এর পরবর্তী জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। এবার দেখি পরবর্তী প্রশ্ন। সিলেট বোর্ড 17 সালে আসা প্রশ্ন, বায়ো ইনফরমেটিক্স কি? তো বায়োমেট্রিক্স পড়ছি, বায়ো ইনফরমেটিক্সও পড়ছিলাম, তবে জ্ঞানমূলকে তেমন পড়ি নাই। চলো আমরা জ্ঞানমূলকেও পড়ার চেষ্টা করি। বায়ো ইনফরমেটিক্স কি? বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিশেষ ব্যবস্থা বা বিষয়, যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটাকে সংগ্রহ করে, সংরক্ষণ করে এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করে। তো এই যে আমাদের সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে সর্বশেষ লাইনটা তোমাকে ভালো করে আয়ত্ত করতে হবে। সর্বশেষ লাইনটা হচ্ছে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়া এবং সেগুলো ব্যাখ্যা। এই লাস্ট লাইনটা যদি তুমি না বলো, তোমার এই বায়ো ইনফরমেটিক্সের সংজ্ঞা হইবই না। আমি তোমাদেরকে সংজ্ঞার টেকনিকটা বোঝাচ্ছি। বায়ো ইনফরমেটিক্সের সংজ্ঞাটা একটু জটিল। আমরা আসলে অনেকেই বায়োমেট্রিক্সের সংজ্ঞার সাথে বায়ো ইনফরমেটিক্সের সংজ্ঞা মিলায় ফেলি। এটা ভুল, এটা করা যাবে না, তাহলে নাম্বার পাবা না। বায়ো ইনফরমেটিক্সের সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট হচ্ছে লাস্টের পয়েন্টটা। আমাদের যে জৈবিক নমুনা আছে, বায়োলজিক্যাল ডাটা বা জীববিজ্ঞানের ডেটাসমূহ, এগুলো সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয় এবং এগুলো প্রক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করা হয়। তো এই বিষয়গুলো আমাদের বিজ্ঞানের যেই সেক্টরে কাজ করে তার নাম বায়ো ইনফরমেটিক্স। কথাটা কি বুঝতে পারছো? তো আসলে আমাদের বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্সের মধ্যেই গণ্ডগোল লাগে সবারই, আমি জানি। তারপরও চেষ্টা করবা যতটুকু সম্ভব এই দুটার মধ্যে পার্থক্য বুঝে ভালো করে সংজ্ঞা লিখে আসা। কারণ কি, এই দুটার মধ্যে যদি ভুল করে আসো তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা আর পাওয়া যাবে না। অনেকদিন পর জয়েন করছো, থ্যাংক ইউ, অনেকেই খুশি হলাম। নিয়মিত ক্লাস করবা। এই সংজ্ঞা আমাদের কমপ্লিট। এবার আমরা আসি খনঙে। বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব, ব্যাখ্যা করো। এখন বল কি হবে এটা? এক্সেলেন্ট, ভার্চুয়াল রিয়েলিটি। বাস্তবে তুমি আসো, সাপোজ তুমি যে মুহূর্তে আসো সেই মুহূর্তে হচ্ছে তোমার এলাকার পরিবেশ, তোমার আশেপাশের প্রকৃতি। এখন তুমি কল্পনা করতেছো তুমি চাঁদে ভ্রমণ করতেছো, মঙ্গলে ভ্রমণ করতেছো, সমুদ্রের গভীরে সাঁতার কাটতেছো, এরকম তুমি কল্পনা করতেছো, বা মহাকাশে ভ্রমণ করতেছো। এটা কল্পনার জগৎ। তো বাস্তবে থেকেও কল্পনার জগৎকে সত্যি করা যায় বা কল্পনাকে ছুঁয়ে দেখা যায়। এটা কেমনে সম্ভব? কোন প্রযুক্তির মাধ্যমে সম্ভব? ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে সম্ভব। তো আমি একটু ব্যাখ্যা করি। তো এটা বলতেছি আমাদের, এটা খুবই ছোট ব্যাখ্যাটা, যে বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব। এটি শুধুমাত্র সম্ভব হবে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে। আমরা সবাই জানি ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হতে বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুঁয়ে দেখতে পারে। সেই সাথে বাস্তবের মতো শ্রবণ অনুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতাও অর্জন করতে পারে। আসলে তোমরা যারা এই যে ভার্চুয়াল রিয়েলিটি টপিকটা আগে কখনো পড়ো নাই, বইতে পড়ো নাই বা আমার ক্লাস করো নাই, তোমাদের বুঝতে একটু কষ্ট হবে। তো আমি ছোট্ট করে একটা গল্প বলি, তাহলে বুঝতে পারবা। মনে করো তুমি এই মুহূর্তে যেখানে অবস্থান করতেছো সেই অবস্থান থেকে তুমি চিন্তা করো তুমি চন্দ্রের দেশে বা চাঁদের দেশে কী করবা? ভ্রমণ করবা। আমরা জানি যে চাঁদে মানুষ গিয়েছে, কিন্তু তোমার অনেক ইচ্ছা চাঁদে যাওয়ার। চাঁদের দেশে কি আছে দেখা যাচ্ছে না। আচ্ছা বলি, একটু কষ্ট করে আমার কথাগুলো একটু শুইনো। যেহেতু দেখা যাচ্ছে না, তো নেট সমস্যা হইতে পারে আমার, ঠিক আছে? নেট একটু কষ্ট করে লিঙ্ক কেটে আবার জয়েন করতে পারো। সৃষ্টি যদি তোমার এখানে দেখাই না যায়, একবারে লিঙ্ক কেটে দিয়ে জয়েন করে দেখতে পারো। আমি জাস্ট কথাগুলো বললি, একটু শুনো কষ্ট করে। তো যেটা বলতেছিলাম বাচ্চারা, তো এখন মনে করো তোমার অনেক ইচ্ছা চাঁদে ভ্রমণ করবা, চাঁদে ভ্রমণ করতে চাচ্ছ, কিন্তু তোমার পক্ষে জীবনও চাঁদে ভ্রমণ করা সম্ভব না, এত টাকা তোমার হয়ও নাই বা তুমি বিজ্ঞানীও না। এখন কি করা যায়? এখন আমাদের পৃথিবীতে একটা প্রযুক্তি আবিষ্কার হয়েছে যার নাম ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি। এই প্রযুক্তি আসলে কি করে? এই প্রযুক্তিটা যে কাজটা করে, তোমার যেইটা করতে ইচ্ছা সেটাই তোমাকে বাস্তবে ঘটাবে। অর্থাৎ তোমার মঙ্গল গ্রহে যাত্রা করার ইচ্ছা অথবা চাঁদে ভ্রমণ করার ইচ্ছা, তো তোমার চোখে একটা চশমা লাগা দিবে,
সেই চশমার মধ্যে যখন পাওয়ার অন করবে, দেখবা তুমি চাঁদের দেশে হাঁটতেছো, মঙ্গলে ভ্রমণ করতেছো। এটা সত্যি সত্যি বাস্তব। তবে সেই চশমার দাম অনেক টাকা, লাখ লাখ টাকা। সেই চশমাটার নাম ভার্চুয়াল রিয়েলিটি বক্স বা ভিআর বক্স। সেই ভিআর বক্সটা অনেক বড় থাকে। হ্যাঁ, সেই ভিআর বক্সটা অনেক বড় থাকে। সেই বক্সটা তোমার চোখের মধ্যে লাগাই দেওয়া হয় এবং যখন সুইচ অন করা হয় তুমি দেখবা যে তুমি সত্যি সত্যি চন্দ্রের দেশে আসো, মঙ্গলে ভ্রমণ করতেছো। এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এটা আসলে বাস্তব অর্থে দেখালে তোমরা বুঝতে পারতা। আমি তো কথা বলতেছি, এই কথার মাধ্যমে তেমন সহজে বুঝতে পারবে না। তবে ইউটিউবে সার্চ করতে পারো ভার্চুয়াল রিয়েলিটি দিয়া, দেখবা অনেক অনেক তোমরা বাস্তবিক উদাহরণ দেখতে পাচ্ছ, যেটা বাস্তবে পরিবেশ না হয়েও অবাস্তবেও সম্ভব। তো আমি সংক্ষেপে আলোচনা করছি আদিবা এবং আদিবার ফ্রেন্ড যারা আছো, তোমরা কি বুঝতে পারছো কিনা? যার চোখের মধ্যে চশমা লাগাবে, চশমা। ও আচ্ছা, তোমার কাছে ছিল আদিবা ভিআর বক্স? ওকে, তা তো জানোই। আচ্ছা, তো চলো বাচ্চারা, এটা আমরা কমপ্লিট করে ফেললাম। এটা আমাদের কমপ্লিট হইলো। এখানে আশা করি কারো কোনো প্রবলেম নাই। তো যারা কথা বলতেছো না, আমি আশা করব রেসপন্স করার চেষ্টা করবা। টুকটাক রেসপন্স করলে আমি খুশি হব। আচ্ছা, তো আমি এর পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 17 সালে আসা প্রশ্ন। রোবোটিক্স কি? এটা আমরা পড়ছিলাম। এবং ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি কি, ব্যাখ্যা করো। আচ্ছা, এটা বলো তো, খ নাম্বার উত্তর কি হবে? বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স নয়, বায়োমেট্রিক্স, মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমাদের পরবর্তী, এটা আমার লাগবে না, পড়াইছি এগুলো। ন্যানো টেকনোলজি কি, এটাও পড়াইছি। নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি, এটাও পড়াইছি, এটা লাগবে না। ওকে, আচ্ছা, এটা আমাদের শেষ। এর পরবর্তী স্পেশাল প্রবলেম, এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 17 সালে আসা প্রশ্ন। ইমেইল কি? আমরা কিন্তু মোটামুটি ইমেল পড়ছি, ছোটোবেলায় পড়ছি না? সবাই পড়ছি, ইমেল লিখছিও, ইংলিশে লিখছি, বাংলায় লিখছি। এখন আমরা আইসিটিতে পড়তেছি। ইমেল কাকে বলে? দেখি কি বলছে সংজ্ঞায়। ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল বা বার্তা, অর্থাৎ ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান প্রদান করার পদ্ধতি হচ্ছে ইমেল। বুঝতে পারছো সবাই সংজ্ঞাটা? ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্য বার্তা আদান প্রদান হচ্ছে কি, ইমেল। আচ্ছা, এরপরে যাই নেক্সট। বিশ্বগ্রামের মেরুদণ্ডই কানেক্টিভিটি ব্যাখ্যা করো। এটা আমরা মোটামুটি সবাই জানি। তো আমি ক্লাসে এই মুহূর্তটা রেকর্ডটা সেভ করতেছি, আদারওয়াইজ সেভ হবে না। আমি এখন সেভটা ক্লিক করলাম। আসসালামু আলাইকুম। আমাদের এই মুহূর্তে আমরা এই খনং দিয়ে আবার শুরু করতেছি ক্লাস। বিশ্বগ্রামের মেরুদণ্ডই কানেক্টিভিটি ব্যাখ্যা করো। এটার মানেটা কি? এটার মানেটা কি তোমাকে বুঝতে হবে। বিশ্বগ্রামের মেরুদণ্ডই হচ্ছে কানেক্টিভিটি। আচ্ছা, কানেক্টিভিটি মানে কি তুমি বুঝো? বলো তো। হ্যাঁ, সংযুক্ত থাকা, ভেরি গুড। আচ্ছা, তো এই যে একে অপরের সাথে যে সংযুক্ত থাকানো হয়, এটা কে করে বলো তো? কোন সিস্টেম করে? এক্সেলেন্ট, ভেরি গুড, ইন্টারনেট। ইন্টারনেট, ভেরি গুড, এই তো বুঝতে পারছো। তো একজন মানুষ আরেকজন মানুষের সাথে কি করি আমরা? কানেক্টিভিটি হই, সংযোগ করি, যোগাযোগ করি। এই কাজটা কে করে দেয়? ইন্টারনেট করে দেয়। যেমন তোমার সাথে আমার যোগাযোগ হচ্ছে এই মুহূর্তে কিভাবে? ইন্টারনেটের মাধ্যমে, তাই না? ওকে, তো চলো আমরা শুরু করি। এটা লিখতে হবে এক কথা। হ্যাঁ, তো আমাদের এখানে জ্ঞানমূলকটা লিখতেই হবে। বলতেছে এখানে যে বিশ্বগ্রামের মেরুদণ্ডই হচ্ছে কানেক্টিভিটি, আর কানেক্টিভিটি বলতে ইন্টারনেট সংযোগকে বোঝানো হয়েছে। তুমি যদি এই লাইনটা না লিখো, 1 নাম্বার পাইবা না। কেন পাইবা না? এটার মূল থিমই হচ্ছে ইন্টারনেট। ক্লাসে বাকি একটু দেখো তো বুঝতে পারলা কিনা। এগুলো বুঝে বুঝে তোমাকে উত্তর দিতে হবে। এটা না লিখলে নাম্বার পাইবা না, বলতে হবে ইন্টারনেট সংযোগ। আচ্ছা, তো অর্থাৎ থ্যাংক ইউ, অর্থাৎ অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টিতে গঠিত নেটওয়ার্ক, যা বিশ্বের প্রতিটি গ্রাম বা শহরকে যুক্ত করে। তাই বলা যায় বিশ্বগ্রামের মেরুদণ্ডই হচ্ছে কানেক্টিভিটি বা সংযুক্ততা। তা আসলে আমরা জানি আমাদের এই কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টিতে গঠিত যে নেটওয়ার্ক সিস্টেম ইন্টারনেট, সেটা কিন্তু পৃথিবীর সকল গ্রাম শহরকে একসাথে কী করে? কানেক্ট করে। কারণ পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে ইন্টারনেট নাই। পৃথিবীর এই মুহূর্তে এমন কোনো দেশ নাই যেখানে ইন্টারনেট কানেকশন নাই।
কম বেশি আছে। তো এই ইন্টারনেটটাই হচ্ছে মেরুদণ্ড সকলের সাথে সকলে যোগাযোগ করার জন্য বা বিশ্বগ্রামের জন্য। তাই বলা যায় বিশ্বগ্রামের মেরুদণ্ড হচ্ছে কানেক্টিভিটি বা সংযুক্ততা। সবাই কি ব্যাখ্যাটা বুঝতে পারছো যা বললাম? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সাইমা জয়েন করছে। এবার নেক্সট পরবর্তী মাদ্রাসা বোর্ড 2017 সালে আসা প্রশ্ন, প্লেজিয়ারিজম কি? এই সংজ্ঞাটা আমি তোমাদের একদিন দেখাইছিলাম, প্রায় অনেকটা হ্যাকিংয়ের মতোই সংজ্ঞা, কিন্তু হ্যাকিং নয়। প্লেজিয়ারিজম কি? এটা কি সংজ্ঞা কেউ বলতে পারবে? আমি পড়াইছিলাম, আমি এটা তেমন ফোকাস করতেছি না এখন, কারণ মনে আছে প্লেজিয়ারিজম কি বলতে পারবা কেউ? আচ্ছা আমি দেখা দিই তাহলে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো লেখা, সাহিত্যকর্ম, গবেষণাপত্র ইত্যাদি হুবহু নকল করে অথবা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হচ্ছে প্লেজিয়ারিজম। অর্থাৎ আমার লেখা একটা বই, গল্প, উপন্যাস তুমি আমার কাছ থেকে চুরি করে নিয়ে তোমার নামে ছাপাইয়া বাজারে বিক্রি করছো। হ্যাঁ পাইরেসি করা, প্রায় অনেকটা পাইরেসির মতোই। তো আমার গল্প লেখা, আমার সাহিত্য লেখা বই, এটা তুমি চুরি করছো, চুরি করে তোমার নামে চালা দিছো এবং এটা বাজারে বিক্রি করে ফেলছো। তো সবাই বলবে তোমার বই, কিন্তু লিখছি তো আমি। তো এই যে আমার তৈরি করা একটা সাহিত্যকর্ম, আমার তৈরি করা একটা পরিশ্রমের জিনিস তুমি চুরি করে নিয়ে গেছো, তুমি ব্যবহার করতেছো, নিজের নামে চালা দিচ্ছ, তো এটা কিন্তু আসলে একটা চুরি করা বোঝায়, একটা অনৈতিক কাজ করা বোঝায়, আর এটার নামই হচ্ছে প্লেজিয়ারিজম। ক্লাসে সবাই বুঝতে পারছো প্লেজিয়ারিজম কি? ওকে, তো আশা করি এই কাজগুলো করবা না কেউ, অন্যের কোনো কাজ নিজের নামে চালা দিবা না, এটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং অনেক বেআইনি কাজ। আচ্ছা, আজকের জন্য সর্বশেষ ঢাকা বোর্ড 2016 সালে আসা প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা কি? এটা কিন্তু আমরা আগেও পড়ছিলাম, তারপর আমি দেখি কি বলছে এখানে। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে বস্তুত পক্ষে যন্ত্রের বুদ্ধিমত্তাকে বোঝায়, অর্থাৎ কোনো ঘটনা বা পরিস্থিতির সাপেক্ষে কোনো যন্ত্র যেমন কম্পিউটার কী ধরনের সিদ্ধান্ত নেবে তার সক্ষমতা পরিমাপ পদ্ধতি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, অর্থাৎ আমাদের এআই প্রযুক্তি, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেটা হচ্ছে কি আমাদের এই বিষয়টা। এটা আমি আগেও পড়ছিলাম, তো ব্যাখ্যা দিলাম না। এখন আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী, সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বোঝায়? আচ্ছা বলো, সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম কি? ফেসবুক। এক্সেলেন্ট, ফেসবুক, ভেরি গুড। এটা তো সবাই জানো, তাই না? ওকে, আচ্ছা, তো এখন আমরা ব্যাখ্যা করব। একটু ওয়েট, আমাদের সংজ্ঞা লিখতে হবে। হ্যাঁ, যেসব মাধ্যমের সাহায্যে সামাজিকভাবে মতামত বিনিময়, তথ্যের আদান প্রদান বা আন্তঃসংযোগ বা যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন করা যায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে। আমাদের বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বোঝায়, তো প্রথমে আমাকে জ্ঞানমূলক লিখতে হবে। তো দেখো তো জ্ঞানমূলক অংশটা বুঝতে পারছো কিনা? সংজ্ঞাটা, সামাজিক যোগাযোগ মাধ্যম কাকে বলে, সংজ্ঞাটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার বলতেছে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত সফটওয়্যারগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফেসবুক। এই ফেসবুকের মাধ্যমেই তোমাদের সাথে আমার পরিচয়, তারপর আস্তে আস্তে জুমে চলে আসা। এবার হচ্ছে টুইটার, স্পাইস, ইউটিউব, গুগল প্লাস, লাইকদিন যা কিছু বলছে ইত্যাদি উল্লেখযোগ্য। এইসব সামাজিক নেটওয়ার্কিংয়ের সাইটগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তের জনগোষ্ঠীকে সামাজিকভাবে পরস্পরের কাছাকাছি নিয়ে এসেছে এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এই ফেসবুকের মাধ্যমেই আজকের যুগে, হ্যাঁ আচ্ছা কি বলবা? লিঙ্কডইন হইতে পারে, হয়তো বা স্পেলিং ভুল হয়েছে এখানে। আচ্ছা আমি বুঝি না, আমার বড় কষ্ট করে কি বললাম? লিঙ্কডইন। ও আচ্ছা, লিঙ্কডইন। আচ্ছা সরি, হয়তো বা আমার উচ্চারণটা ভালো হয় নাই, আসলে হইতে পারে, আমি আসলে শিওর না। লাইক দিন, আসলে ঠিক হাস্যকর বিষয়। লাইক দিন, তোমরা লাইক দিয়ে দিও, লাইক দিন ইত্যাদি। আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়। তো খুশি হলাম উচ্চারণটা সঠিক করে দিয়েছো। তো সবাইকে বলতেছি আলহামদুলিল্লাহ, আজকে মোটামুটি আমরা অনেক লং টাইম ক্লাস করতে পারছি।
অনেক খুশি হলাম তোমরা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের পবিত্র রমজান মাসের একটা বরকতময় রজনী রাত, সবে কদরের রজনী হতে পারে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব আজকে রাত্রে সবাই ইবাদত করার জন্য, এবং চেষ্টা করব আমাদের এই পুরো রমজান যতদিন সময় আছে আমাদের গুণামুক্ত থাকার জন্য, এবং সবাই সুন্দরভাবে পরিপাটি হয়ে ঈদ উদযাপন করার জন্য, এবং সুন্দরভাবে লেখাপড়ায় মনোযোগী থাকার জন্য। আর তোমরা দোয়া করবা সবার জন্য, আমার জন্য, এবং আমিও তোমাদের জন্য দোয়া করব সব সময়। আমরা চেষ্টা করব আমাদের এই লাইফের পারপাসে, হয়তো বা আমার সাথে তোমার দেখা নাও হইতে পারে কখনো, তোমার সাথে আমার দেখা নাও হইতে পারে কখনো, কিন্তু তোমার একটা কথা আমার একটা কথা, তোমার একটা ব্যবহার আমার একটা ব্যবহার, তোমার আন্তরিকতা আমার একটা আন্তরিকতা, এগুলোই মানুষের সারা জীবন মনে থাকবে। তো আমি আশা করি লাইফের পারপাসে যদি আমি কারোর সাথে দেখা করতে নাও পারি, বা তুমি যদি নাও পারো, অন্তত পক্ষে মনে রাখবা যে একজন মানুষ ছিল যে আমাকে সাপোর্ট করে গেছে। বা আমি বলতে পারবো এমন কিছু বাচ্চাদের নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম, যে বাচ্চারা সত্যিকার অর্থে স্বপ্ন দেখতে প্রস্তুত। আমি যখনই বলি তখনই আমার কথায় সাড়া দেয়, যখনই কাজ করতে বলি তখনই কাজ করে, যখনই পড়তে বলি তখনই পড়ে। অর্থাৎ এই বাচ্চাটা অফলাইনে অনেক প্রেশারের পরেও অনলাইনে আমার কাছে পড়ে, অনেক কষ্ট করে তার লেখাপড়ার জার্নিটা অতিক্রম করছে। তো আমি আশা করি তোমাদের সাথে আমার যে সম্পর্ক, সুদৃঢ় সম্পর্ক ইনশাল্লাহ সবসময় থাকবে। আর আমি তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করব, তোমরা এমন কোনো কাজ, এমন কোনো কথাবার্তা বা এমন কোনো ব্যবহার আমার সাথেও করবা না, বা কারো সাথেও করবা না, যাতে করে সেই মানুষটা সারা জীবন মনে কষ্ট নিয়ে থাকে। তো আমি আশা করি তোমরা এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবা, আর চেষ্টা করবা সবসময় লেখাপড়ার মধ্যে থাকতে। আর যত রকম সমস্যা হবে, যত রকম সাপোর্ট লাগবে, আমরা চেষ্টা করব সবাইকে হেল্প করতে ইনশাল্লাহ। তো আমি যে কথাগুলো বললাম, কথাগুলো মনে থাকবে সবার? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম তোমরা রেসপন্স করছো। তো আজকের মতো আমাদের স্পেশাল ক্লাস এখানেই কমপ্লিট। সবাই সবার কাজ কমপ্লিট করে ইবাদত শুরু করো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।